আমার একজন সাংবাদিক বন্ধুর অনুরোধে আমি আসলে এই লাইভটা করছি। চারিদিকে যেহেতু হামের প্রাদুর্ভাব, আমার সেই সাংবাদিক বন্ধু অনেকগুলি বিষয় আমাকে প্রশ্ন করেছেন। তখন আমার মনে হয়েছে যে এরকম একটা লাইভ বা একটা ভিডিও পোস্ট করলে অনেকেরই হয়তো উপকার হতে পারে। প্রথমত, হাম কি? হাম একটি ভাইরাল অসুখ, ভাইরাস দিয়ে এটি হয়ে থাকে। সাধারণত শিশুদের হয়, তবে বড়দেরও হতে পারে। হাম প্রতিরোধ কি করে করা যায়? হাম প্রতিরোধ করা যায় টিকার মাধ্যমে। তাহলে আজকে আমরা টিকা নিয়ে কথা বলবো, একই সাথে কথা বলবো হামের লক্ষণ সম্পর্কে। হাম যখন কারো শরীরে প্রবেশ করে, সে প্রবেশ করে হাঁচি কাশি এর মাধ্যমে, অথবা হাঁচি কাশি যদি আপনি হাতে স্পর্শ করেন তাহলে সেই ভাইরাস হাতে করে আরেকজনের শরীরে চলে যায়, ঠিক যেভাবে কোভিড ছড়াতো। এবং হাম প্রতিরোধ করতে গেলে একইভাবে আপনি পারবেন মাস্ক পরে, কিন্তু সমস্যা হচ্ছে শিশুদেরকে আপনি মাস্ক পরাবেন কি করে? এটি একটি বড় প্রশ্ন। তাই শিশুদের যেহেতু হাম হয় অনেক বেশি, তাই হামকে ঠিক মাস্ক পরে থামিয়ে রাখা কঠিন হয়। এইবার আসেন আমরা কথা বলি হামের লক্ষণ নিয়ে। হাম শরীরে প্রবেশ করার 10 থেকে 14 দিনের মধ্যে বা 10 থেকে 12 দিনের মধ্যে জ্বর হয়, এবং এই জ্বর হওয়ার আগ পর্যন্ত কিন্তু বোঝা খুবই কঠিন যে আপনার হাম হয়েছে। হামের লক্ষণ কি? হামের লক্ষণের ব্যাপারে ডাক্তাররা বলে থাকেন যে 3টা সি লক্ষ্য করতে হবে। প্রথমত কাফ, কাশি হবে, তারপরে কোরাইজা, সর্দি হবে, নাক দিয়ে পানি পড়তে শুরু করবে, এবং তারপরে হচ্ছে কনজাংটিভাইটিস, চোখ লাল হয়ে যাবে, লাল চোখ হবে, এবং প্রচন্ড জ্বর হবে, 104 ডিগ্রি পর্যন্ত জ্বর উঠে যেতে পারে। এবং তারপর কি হবে? তারপর এই শিশুর শরীরে দানা দানা দাগ দেখা দেবে। প্রথমে এটা হয় মুখের ভেতরে, এবং এটাকে বলে কপ্লিক স্পট। এটা সাদা সাদা এক ধরনের দাগ তৈরি হয়। সাধারণ মানুষ কিংবা বাবা মার পক্ষে এটা বোঝা খুবই কঠিন, কারণ বাচ্চাকে তো আমরা হা করিয়ে মুখ পরীক্ষা সাধারণত করি না। আর এরপরে কানের পেছনে হেয়ার লাইন যে রয়েছে, অর্থাৎ আমাদের চুল যেখানে যেখানে শেষ হয়েছে পেছন দিকে, কানের পেছনে এই সব জায়গাতে চুলের লাইন বরাবর র্যাশ উঠতে শুরু করে, এবং সেটা একসময় সারা শরীরে ছড়িয়ে যায়। হাম হলে পরে কি ক্ষতি হতে পারে? সাধারণত হামের কারণে সরাসরি কারো মৃত্যু হয় না, কিন্তু হামের প্রদাহজনিত যে সমস্যা, সেই সমস্যার কারণে শিশুদের মৃত্যু হতে পারে। সাধারণ অবস্থায় মৃত্যুর পরিমাণ হচ্ছে অত্যন্ত কম, 10 এবং এই কম হলেও এই মৃত্যুর পরিমাণ সেটা কিন্তু আসলে গ্রহণযোগ্য কোনো কিছু নয়। কেননা হাম চাইলে তো টিকা দিয়ে প্রতিরোধ করা যেত। হামের সমস্যাগুলি কি হয়, বা হামের প্রতিক্রিয়ায় শরীরে কি ধরনের পোস্ট এফেক্ট হতে পারে, অর্থাৎ হাম পরবর্তী কি ধরনের বা হাম চলাকালীন কি ধরনের সমস্যা দেখা দিতে পারে? প্রধানত দেখা দিতে পারে নিউমোনিয়া, তার সঙ্গে দেখা দিতে পারে এনসেফালাইটিস, অর্থাৎ হামের জীবাণু মস্তিষ্কে প্রদাহ তৈরি করতে পারে ব্রেইনে, এবং এই দুটি খুবই প্রাণ সংহারী। এর বাইরে আর কি হতে পারে? প্রচুর ডায়রিয়া হয়ে ডিহাইড্রেশন হয়ে যেতে পারে, এবং তখনও শিশুর মৃত্যু হতে পারে। শিশু অন্ধ হয়ে যেতে পারে, শিশুর কানে শোনার ক্ষমতা চলে যেতে পারে, শিশুর খিঁচুনি হতে পারে, এবং খিঁচুনি হলে পরে খিঁচুনির যে প্রতিক্রিয়া, সেইখানে শিশুর মস্তিষ্কের এক ধরনের ক্ষতি হতে পারে। প্রতি বছর কিন্তু পৃথিবীতে প্রায় 1 কোটি শিশুর মেজেলস হয়, হাম হয়। তাহলে হাম যে নেই ব্যাপারটা সেরকম নয়, তবে এই সংখ্যাটাকে কমিয়ে আনা সম্ভব হয়েছিল। কিভাবে হয়েছিল? টিকার মাধ্যমে। একসময় যে 1 কোটি শিশুর মেজেলস হতো, সেখানে মৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব হয়েছিল অনেক কম, এবং হামে আক্রান্ত সংখ্যা অনেক কমিয়ে আনা সম্ভব হয়েছিল। 1980 সালে 26 লক্ষ শিশু যেখানে হামের কমপ্লিকেশনের ফলে মারাত্মক ক্ষতির শিকার হতো, সেইখানে 80 সালে সেটা যেখানে 26 লক্ষ ছিল, 90 সালে হয়ে গিয়েছিল 5,45,000, আর 2014 সালে হয়েছিল 73,000, এবং তারপরে এটা আরো কমে যাওয়ার কথা ছিল। কিন্তু মুশকিল হলো হাম কমে যাওয়ার কারণে হামের শনাক্তকরণে ডাক্তাররা ব্যর্থ হচ্ছিলেন, কেননা হাম তো তারা পাচ্ছিলেন না অনেক বেশি। আর একই সাথে বিভিন্ন দেশে হামের টিকাদান প্রক্রিয়াতে এক ধরনের অবহেলা তৈরি হয়েছিল, যে কারণে ধীরে ধীরে এই রোগটি আবার বিভিন্ন দেশে বাড়তে শুরু করেছিল। এবং এই কারণে কিছু কিছু দেশ হামের টিকা একটু আর্লি দেয়, যেমন সাউথ আফ্রিকাতে 6 মাসে দিয়ে দেয়, আর চায়নাতে দেয় 8 মাসে। কিন্তু গবেষণা বলেছে সবসময় যে 9 মাস বয়সে টিকা দিলেই 85 থেকে 90% ইমিউনিটি অর্জন করা যায়, এবং সেটা পরবর্তী টিকাটা 18 মাসে দিলেও হয়। বাংলাদেশ সরকার কিন্তু 9 মাস এবং 15 মাসে এই টিকাটা দেয়। এবং আরেকটি বিষয় রয়েছে, এই প্রথম দুটি টিকা দেয়া হয়ে গেলে 4 বছর বা 5 বছর বয়সে আরেকটা টিকা যদি দেয়া যায়, তাহলে একটা বুস্টার ডোজের মতো এটা কাজ করে। বাংলাদেশে এই 3টা টিকাই একসময় নিয়মিত দেয়া হতো, এবং প্রতি 4 বছর পর পর, যেহেতু শিশুর বয়স 5 বছর হলে দিতে হবে, তাই একটা হামের ক্যাম্পেইন হওয়ার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 2020 সালের আগে পরে, অর্থাৎ 19 সালের দিকে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল হয়তো।
হাম হলে 25% শিশু কিন্তু হাসপাতালে যেতে হয়। এটা আরেকটা সমস্যা। 100টা ছেলে মেয়ের যদি হাম হয় তাহলে 25%কে হাসপাতালে নেওয়ার মতো তারা অসুস্থ হয়ে যায়। এটা কিন্তু অন্যান্য অনেক অসুখের চাইতে অনেক বেশি। অর্থাৎ আপনি আক্রান্ত হলে 4 ভাগের 1 ভাগ রোগী হাসপাতালে যাচ্ছে, মানে হাসপাতালের উপরে প্রচুর চাপ তৈরি হয়। এটা স্বাস্থ্য ব্যবস্থাকে বিপর্যস্ত করে ফেলে, কেননা হাসপাতাল তো আর সবসময় হামের জন্য প্রস্তুত থাকে না। অন্যান্য রোগবালাই নিয়েও শিশুরা আসতে থাকে, একই শিশুর অন্যান্য অসুখও থাকে। তাই এই চাপ মোকাবেলা করা বেশ কঠিন হয়ে যায়। এবং হামের মৃত্যু কিন্তু এখন টিকা দেওয়ার পরে 1002 জনে কমে এসেছিল, যেটি আমাদের দেশে দেখা যাচ্ছে যে অনেক বেড়ে গিয়েছে, এবং এই কারণে সন্দেহ করা হচ্ছে যে আমাদের টিকাদানের ব্যর্থতা এইটার জন্য দায়ী। হামের সবচেয়ে বেশি মারা যায় শিশু নিউমোনিয়া হয়ে, কেননা হাম হলে পরে আমাদের যে আবরণী কলা সেটা ক্ষতিগ্রস্ত হয় এবং সেইখানে অন্য জীবাণু আক্রমণ করতে পারে, এবং তার ফলে অন্য জীবাণুর জনিত কারণেও নিউমোনিয়া হতে পারে। হামের টিকা গর্ভাবস্থায় দিয়ে দেয় না কেন, অনেকেই প্রশ্ন করেন। গর্ভাবস্থায় হামের টিকা দেওয়া ঠিক না, কেননা হামের টিকা তো মা পেয়েছিলেন এবং হামের অ্যান্টিবডি মায়ের শরীরে থাকে, এবং মায়ের শরীর থেকে প্ল্যাসেন্টা ক্রস করে অর্থাৎ গর্ভফুল ক্রস করে শিশুর শরীরে হামের যে অ্যান্টিবডি অর্থাৎ হামের প্রতিরোধ ক্ষমতা সেটা চলে আসে, এবং সেই প্রতিরোধ ক্ষমতা 9 মাস পর্যন্ত না, আসলে 1 বছর পর্যন্ত ক্রিয়াশীল থাকে বলে অতীতের গবেষণাগুলিতে দেখা গিয়েছে। তাই WHO 9 মাসেই টিকাটা দেওয়ার কথা বলে, প্রথম টিকাটা। তার মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে টিকা দিলে হাম প্রতিরোধ করা যায়। টিকার ব্যর্থতা একটি কারণ হাম এইভাবে ছড়িয়ে পড়ার, আরেকটি হচ্ছে নতুন যদি কোনো ভাইরাসের ভ্যারিয়েশন আসে, ভ্যারিয়েন্ট ভাইরাস আসে, তাহলেও এটা হতে পারে। এবং পুষ্টিহীন যদি হয়, মা পুষ্টিহীন, তাহলে মায়ের শরীরে অ্যান্টিবডি নাই। শিশু পুষ্টিহীন, শিশুর সেই অ্যান্টিবডি তৈরি করতে পারে না, বা শিশুর শরীরে অ্যান্টিবডি নাই। এই কারণে পুষ্টিহীনতাও কিন্তু হামের জন্য দায়ী। আর আরেকটি গবেষণায় দেখা গিয়েছে শিশুদেরকে ভিটামিন এ খাওয়ালে হামজনিত যে কমপ্লিকেশন এবং মৃত্যুর হার সেটা বহুলাংশে কমে আসে। কিন্তু এইখানে একটা সমস্যা আছে। 2 লক্ষ ইউনিট ভিটামিন এ খাওয়ানো হয় 2টা ডোজে, কিন্তু মুশকিলটা হচ্ছে যে অনেক বাবা মা করেন কি, ইচ্ছামতো ভিটামিন এ খাওয়াতে থাকেন, তাতে করে হাইপার ভিটামিনোসিস নামে একটা অসুখ আছে যেটা খুবই খারাপ, সেটা হয়ে যায়। এই কারণে আমরা কখনো বলি না যে মা বাবা তাদের ইচ্ছা মতো যেন ভিটামিন এ খাওয়ান। আমরা বলি এটা ডাক্তারের পরামর্শে অথবা সরকারি যে স্বাস্থ্য কার্যক্রম আছে সেটার মধ্যে দিয়ে এই ভিটামিন এটা খাইয়ে দিতে সকল শিশুকে। ভিটামিন এ খাওয়ালে মৃত্যুর হার কমে আসে, হামের যে কমপ্লিকেশন সেটার হারও কমে আসে। এইবার এই সবকিছু আপনারা জেনে গেলেন হাম সম্পর্কে। হাম নিয়ে অহেতুক ভয় না পেয়ে বরং হাম প্রতিরোধে শিশুকে টিকা দেবেন। যারা বলে যে টিকা দেওয়ার দরকার নাই, টিকা ভালো না, এরা সব মিথ্যা কথা বলে। কারণ এই টিকা দিলে দেখা গিয়েছে যে হামে আক্রান্তের পরিমাণ অত্যন্ত কমে যায়, এবং সাধারণত হাম যদি হয়ও হামের যে কমপ্লিকেশন বা হামের জটিলতা সেটা হয় না, বহুলাংশে কম হয়। এইবার একটা প্রশ্ন সকলে করেন, মহামারী কি, আউটব্রেক কি, আর এন্ডেমিক কি, প্যান্ডেমিক কি? এখন মহামারী হচ্ছে কোনো একটি বেসলাইন সার্ভেকে ধরে নিয়ে যদি কোনো একটি এলাকায় প্রতি বছর নির্দিষ্ট সংখ্যায় একটি রোগ হয়ে থাকে, সেই সংখ্যাটিকে আমরা তুলনা করি এখন কি পরিমাণে ওই একই এলাকায় রোগটা হচ্ছে। অর্থাৎ গত বছর মে মাসে বাংলাদেশে যত রোগীর হাম হয়েছিল তার সঙ্গে তুলনা করে আমরা এখন দেখব যে কি পরিমাণ হাম এখন হচ্ছে। এটা শুধু আমরা গত বছরের ডেটা নিব না, অন্তত আমরা 3, 4, 5 বছরের ডেটা নিয়ে একটা বেসলাইন সার্ভে তৈরি করব, যে বেসলাইনের চেয়ে বেশি রোগী হলে আমরা বলবো যে এখানে হামের মহামারী হয়েছে। এখন মহামারী আর আউটব্রেকের মধ্যে তফাৎ কি? আউটব্রেক হচ্ছে লোকালাইজড। আউটব্রেক ধরেন শুধু মিরপুরে হয়েছে, অন্য কোথাও হচ্ছে না, অথবা আউটব্রেক হয়েছে মনে করেন শুধু পঞ্চগড়ে, কিন্তু ওইটা দিনাজপুরে হচ্ছে না। এই যে ঘটনাটা, অর্থাৎ লোকালাইজড একটা কোনো গোষ্ঠী বা জাতির মধ্যে অথবা একটি এলাকার মধ্যে যদি রোগটি সীমাবদ্ধ থাকে, সেখানে অনেক রোগ বেড়ে যায়, এইটাকে বলে আউটব্রেক। কিন্তু বাংলাদেশে কিন্তু এখন আউটব্রেকের পরিস্থিতি না, সারা বাংলাদেশে এই হামের রোগী ছড়িয়ে পড়েছে। কিছু কিছু এলাকা অনেক বেশি, যেসব এলাকা অনেক বেশি সেখানে আউটব্রেক হয়েছিল, কিন্তু এখন বাংলাদেশে এপিডেমিক হয়ে গিয়েছে। কিন্তু সরকার নানান কারণে এপিডেমিক কিংবা আউটব্রেক এগুলি স্বীকার করা বা এগুলা নিয়ে মানুষকে আতঙ্কিত করা, শঙ্কা তৈরি করা, এগুলি নানান কারণে তারা বলেন না। বলা না বলায় কিচ্ছু আসে যায় না, মূল বিষয় হচ্ছে হামের রোগীকে চিকিৎসা করতে হবে। কিন্তু প্রবলেম কোথায়? হামের কোনো কিউরেটিভ চিকিৎসা নাই। হাম আপনি ওষুধ দিলেন সেরে গেল, ব্যাপারটা এরকম নয়। হামকে ট্রিট করতে হয় সিমটোম্যাটিক ট্রিটমেন্ট, অর্থাৎ জ্বর হলে জ্বর কমাতে হয়, নিউমোনিয়া হলে নিউমোনিয়ার জন্য ঔষধ দিতে হয়, এনকেফেলাইটিস হলে সেটার ব্যবস্থা করতে হয়। অতএব হামের জটিলতার চিকিৎসা আমরা করি, আমরা সরাসরি হামের জীবাণুকে হত্যা করি না, বা ওরকম কোনো ঔষধ নাই। এবং
তাহলে আরো দুটি যে সংজ্ঞা রয়েছে, একটা হচ্ছে এন্ডেমিক আর একটা হচ্ছে প্যান্ডেমিক। এন্ডেমিক কি? কোনো একটি এলাকায় যদি কোনো অসুখ বছরের পর বছর থাকে এবং একটা নির্দিষ্ট হারে এক্সপেক্টেড লেভেলে থাকেই, অর্থাৎ আমরা জানি ধরেন যে প্রতি বছর এত লক্ষ বা এত হাজার কিংবা এত শত শিশুর হাম হবে, তাহলে ওইটা তখন হয়ে গিয়েছে এন্ডেমিক, অর্থাৎ এই এলাকায় এই অসুখটা আছে এবং একটা নির্দিষ্ট মাত্রায় প্রতি বছর হয়। কিন্তু ওই এলাকায় যদি এই অসুখটা কোনোদিন ছিল না, প্রথম বছর একটাও হয়, তাইলে বলতে হবে ওইটা এপিডেমিক। অর্থাৎ আমাদের যে ডেটা আছে সেই ডেটার চাইতে এইখানে রোগী বেশি পাওয়া গিয়েছে একটা নির্দিষ্ট সময় এবং কখনো ছিল না। এইবার আসেন প্যান্ডেমিক কি? প্যান্ডেমিক হচ্ছে যদি সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় এই এপিডেমিক ছড়িয়ে পড়ে, অর্থাৎ কোনো রোগ অতিরিক্ত মাত্রায় বেড়ে শুধু বাংলাদেশে না অন্যান্য দেশেও হয়, তখন এটাকে বলতে হবে প্যান্ডেমিক, অর্থাৎ এটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। প্যান মানে অনেকখানি এলাকা জুড়ে। ক্যামেরা যখন এদিক থেকে এইদিকে এদিক থেকে এইদিকে যায়, এটাকে বলে ক্যামেরাকে প্যান করা। আমরা যখন একটা লম্বা ছবি তুলি 180 ডিগ্রি, তখন সেটাকে আমরা বলি প্যানোরামিক পিকচার। সেই রকম এই অসুখটা যখন সারা পৃথিবীতে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে বিভিন্ন দেশে, তখন আমরা বলি প্যান্ডেমিক। আমি আশা করছি হাম নিয়ে আপনারা যা তথ্য সেটা পেয়েছেন। এখন হাম হলে কি করতে হবে? হাম হলে ভয় পেলে চলবে না। হাম হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে, কমপ্লিকেশন যাতে না হয় সেই ব্যবস্থা নিতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে। আমাদের দেশে মৃত্যুর হার বেড়ে যাওয়ার জন্য শুধু জীবাণু নয়, এর সঙ্গে পুষ্টিহীনতাকেও দায়ী করা হচ্ছে এবং এর সঙ্গে আরও কিছু জটিলতা রয়েছে, সেগুলিকেও দায়ী করা হচ্ছে। কিন্তু সমস্যাটা হচ্ছে এটাই যে টিকা কেন কমে গেল, মানুষের কেন পুষ্টি নাই, এবং কি কারণে এই পুষ্টি, স্বাস্থ্য এবং জনসংখ্যা বিষয়ক যে কার্যক্রম, যে সেক্টর প্ল্যান, সেটা কেন বন্ধ করে দেওয়া হয়েছিল অথবা সেখান থেকে টাকা সরিয়ে কেন অন্যভাবেই কাজটি করার চেষ্টা করা হয়েছিল, এই প্রশ্নের জবাব কেউ দিচ্ছে না। আমার সাংবাদিক বন্ধুর অনুরোধে আমি একটা লম্বা লাইভ করলাম। আশা করি আপনাদের এই লাইভটা কোনো না কোনোভাবে উপকৃত করবে। যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, তাহলে এই লাইভের নিচে আপনারা প্রশ্নটা করতে পারেন কমেন্ট বক্সে, অথবা আপনাদের বন্ধুরা যদি কোনো প্রশ্ন করতে চায় তাহলে তাদের কাছ থেকে জেনে নিয়ে আপনারা এখানে লিখে দিতে পারেন। আমার এখানে বন্ধু তালিকায় থাকা পরিচিত লোক ছাড়া কেউ কমেন্ট করতে পারেন না, এবং এটার কারণ কি জানেন নিশ্চয়ই। বাংলাদেশে অভদ্রতা এবং খারাপ কথা বলা, ফেসবুকে আক্রমণ করা, এটি একটি এপিডেমিকে পরিণত হয়েছে এবং ধীরে ধীরে এটা এন্ডেমিক হয়ে যাচ্ছে। আশা করি এইসব প্রবণতা থেকে সকলেই দূরে থাকবেন। হামে যারা আক্রান্ত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি। হামে যারা ক্ষতির শিকার হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই, এবং সরকার হামের বিরুদ্ধে বহু ব্যবস্থা নিয়েছেন, যে ব্যবস্থাগুলি সঠিক। আশা করছি এই ব্যবস্থাগুলি সফল হবে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।